Today we will study about presence of bile salt and bile pigment in urine. Bile salt কি আছে জানা আছে কারো? বল। Bile salt হচ্ছে সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট। আর বাইল অ্যাসিড কি আছে? এটা কি বাইল অ্যাসিড জানিস? হ্যাঁ বল, চেষ্টা কর, ঠিকই বলছিস, বল। বাহ, খুব সুন্দর। তো প্রাইমারি বাইল অ্যাসিড হচ্ছে কারা? প্রাইমারি বাইল অ্যাসিড নাম Why এরা প্রাইমারি কেন? বিকজ দে আর সিনথেসাইজড ফ্রম কোলেস্টেরল। ওকে, কোলেস্টেরল থেকে সিনথেসাইজড, সেই জন্য প্রাইমারি। আর সেকেন্ডারি কারণ এরা প্রাইমারি থেকে সিনথেসাইজড, সেই জন্য সেকেন্ডারি। তো টেস্ট ফর বাইল সল্ট হচ্ছে খুবই সিম্পলেস্ট টেস্ট। His sulfur test. His sulfur test এর প্রিন্সিপাল হচ্ছে ঠিক আছে। বাইল সল্টের রোল কি জানিস কেউ বডিতে? বাইল সল্ট ডিক্রিজেস সারফেস টেনশন। প্রসিডিওরটা কি? প্রসিডিওর হচ্ছে তুই স্যাম্পেল নিলি, দুটো টেস্ট টিউব নেবো আমরা, দুটো টেস্ট টিউব, একটা হচ্ছে স্যাম্পেল, একটা হচ্ছে কন্ট্রোল। এইটা স্যাম্পেল, এটা কন্ট্রোল, দেখা যাচ্ছে তো? একটা স্যাম্পেল একটা কন্ট্রোল, দুটোর সেম লেভেল অবধি আমরা স্যাম্পেল নেব, একদম সেম লেভেল অবধি। দেন কি করব, সালফার পাউডার থাকবে, সালফার পাউডারটা জাস্ট স্প্রিঙ্কেল করব, ঠিক আছে? স্প্যাচুলা থাকবে, মানে স্প্যাচুলা করে নিয়ে অনেকটা করে দেবো না, জাস্ট স্প্রিঙ্কেল, ওপরে জাস্ট স্প্রিঙ্কেল করব, কিছুক্ষণ পর দেখব কি হচ্ছে, ঠিক আছে? যেটা স্যাম্পেল, ইউরিন স্যাম্পেল, ইউরিন স্যাম্পেলে যদি বাইল সল্ট থাকে তাহলে কি করব, বাইল সল্ট যেহেতু সারফেস টেনশন কমায়, সেই জন্য সালফার পাউডারটা আমরা দেখব নিচে এইভাবে চলে আসছে সালফার পাউডারটা। আর যেটা কন্ট্রোল থাকবে, কন্ট্রোলে এরকম সালফার পাউডারটা ওপরে ফ্লোট করবে, ঠিক আছে? জাস্ট এইটাই টেস্ট, মানে যদি ইউরিনে বাইল সল্ট থাকে তাহলে আমরা প্রেসিপিটেটটা দেখতে পাবো, আর কন্ট্রোলে এরকম নর্মাল থাকবে, এটাই টেস্ট। মানে প্রসিডিওর এইটুকুই লিখবি, উই উইল টেক টু টেস্ট টিউব, ওয়ান ইজ স্যাম্পেল, ওয়ান ইজ কন্ট্রোল, হ্যাঁ, সেম লেভেল অফ স্যাম্পেল, দেন উই উইল স্প্রিঙ্কেল, জাস্ট স্প্রিঙ্কেল সালফার পাউডার, তারপর অবজারভেশনে লিখবি কি হলো, ঠিক আছে? যদি দেখা যায় স্যাম্পেলের মধ্যে সালফার পাউডার নিচে সিঙ্ক করছে, দেন বাইল সল্ট ইজ প্রেজেন্ট ইন দ্য ইউরিন স্যাম্পেল, ঠিক আছে? এটা কি সব থেকে সহজ? তো তাহলে প্রসিডিওর আর অবজারভেশনের
ইন্টারফারেন্স আমি লিখলাম না, ইনফারেন্স, ঠিক আছে। এইটার অল্টারনেট টেস্ট লিখে রাখ। বল কি বুঝলি না বল। বাইল সল্টের রোল কি? এটা তো ডিক্রিজ সারফেস টেন্স, মানে টেস্টার ক্ষেত্রে এটা প্রিন্সিপাল। মানে বাইল সল্টের রোল হচ্ছে তোর ফ্যাটের ইমালসিফিকেশনে হেল্প করে, দাস ডাইজেশনে হেল্প করে। আর তোকে এটা তো প্রিন্সিপালে তুই এটা বললি, তোকে বলবে যে আমার বডিতে বাইল সল্ট এর রোল কি, সেটা তো বলতে হবে। ঠিক আছে, টেস্টটা বুঝতে পেরেছিস তো, প্রসিডিওরটা কি বললাম? টেস্ট ফর বাইল পিগমেন্ট হচ্ছে ফচেটস টেস্ট। ফচেটস টেস্টে আমরা যেটা করি, BaCl2 BaCl2 precipitates BaSO4, that BaSO4 combines with bile pigment, ঠিক আছে। তারপর ফেরিক ক্লোরাইড ইন ফচেটস রিএজেন্ট অক্সিডাইজেস বিলিরুবিন টু গ্রিন কালার বিলিভার্ডিন ইন প্রেজেন্স অফ ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। কিছু বুঝলি? লিখে নে, টেস্টটা বললে তারপর বুঝতে পারবি। আর একটা জিনিস লিখে নে, ফচেটস রিএজেন্ট। ফচেটস রিএজেন্ট কি, এটাও আসতে পারে তোদের MCQতেও আসতে পারে। ফেরিক ক্লোরাইড with trichloroacetic acid, ঠিক আছে। ফচেটস রিএজেন্ট, এইটার প্রসিডিওরটা একটু জটিল আছে সামান্য, ভালো করে বুঝবি। এই টেস্টটা দুটোভাবে হতে পারে, ঠিক আছে। জেনারেলি এখানে একটা রিয়াকশান হয় BaCl2 সাথে MgSO4, ঠিক আছে। সেখান থেকে আমরা BaSO4টা প্রেসিপিটেট চাই, ঠিক আছে। এইবার দুভাবে হতে পারে, একটা হচ্ছে মনে কর তোদেরকে একটা ইউরিন স্যাম্পেল দেওয়া হলো, ঠিক আছে, তার সাথে তোদেরকে একটা BaCl2 দেওয়া হলো, ঠিক আছে। তোরা ইউরিন স্যাম্পেলে BaCl2 অ্যাড করবি, তারপরে যদি প্রেসিপিটেট এরকম হোয়াইট প্রেসিপিটেট পড়ে, তার মানে বুঝতে হবে ইনবিল্ট ইউরিন স্যাম্পেলে MgSO4টা অ্যাড করা আছে। দুটোভাবে হতে পারে, এক নর্মাল ইউরিন স্যাম্পেল দেওয়া হলো, তুই 1/1 BaCl2 অ্যাড করলি, তার সাথে MgSO4ও অল্প অ্যাড করলি, ঠিক আছে। মানে MgSO4 যদি অ্যাড করা না থাকে তাহলে কিন্তু আমার প্রেসিপিটেট পড়বে না, ঠিক আছে। তো হতে পারে আমাকে যে ইউরিন স্যাম্পেলটা দেওয়া হচ্ছে সেখানে MgSO4 অ্যাড করে দেওয়া হয়েছে, সেটা আমরা যখন করাবো তখন তোদের বলে দেবো। তোদেরকে যদি বলি MgSO4 অ্যাড করতে হবে, তাহলে তোরা অ্যাড করলি,
আর যদি MgSO4 অ্যাড করতে না হচ্ছে তোদেরকে, তার মানে বুঝে নিবি যে হচ্ছে ইউরিন স্যাম্পেলে MgSO4 অলরেডি দেওয়া আছে, সেই জন্য তোদেরকে অনলি BaCl2 অ্যাড করতে হচ্ছে। ঠিক আছে, যখনই অ্যাড করবি, অ্যাড করার সাথে 30 সেকেন্ডের মধ্যেই দেখতে পাবি একটা হোয়াইট প্রেসিপিটেট পড়ছে, প্রেসিপিটেটটা হচ্ছে BaSO4 এর, বুঝতে পেরেছিস? তাহলে BaSO4 এর প্রেসিপিটেট যখন পড়ছে, ওটা বাইল পিগমেন্টের সাথে কম্বাইন করবে, বুঝতে পেরেছিস? তো তারপরে কি করতে হবে, তারপরে কিছুক্ষণ ওয়েট করতে হবে যাতে পুরো স্যাম্পেলটা আমার প্রেসিপিটেট পড়ে। ঠিক আছে, স্যাম্পেলটা প্রেসিপিটেট পড়বে, তারপরে একটা ফিল্টার পেপার নিতে হবে। ফিল্টার পেপার নেওয়ার পর ফিল্টার পেপারটাকে ফানেলের মধ্যে রেখে পুরো যে প্রেসিপিটেটটা পড়ছে সেটাকে ফানেলের মধ্যে ঢালতে হবে। ঠিক আছে, তারপর ঢাললাম, তারপর ফিল্টার পেপারটাকে আমি ভাঁজ করেছি, এবার ভাঁজটাকে আনওয়াইন্ড করতে হবে, আনওয়াইন্ড করে আমি রেখে দেবো। যতক্ষণ না ফিল্টার পেপারটা ড্রাই হচ্ছে আমি টেস্ট করতে পারবো না। তাহলে মোটামুটি এই টেস্টটা করতে গেলে মিনিমাম তো 10 মিনিট লাগবে, 7-8 মিনিট, 10 মিনিট লাগবে, কারণ পুরো স্যাম্পেলটা প্রেসিপিটেট হতে 2-3 মিনিট লাগবে। তারপরে তুই হচ্ছে ওটা ঢালবি, তারপর ওটা ড্রাই হবে। ঠিক আছে, এখন যখন করবি মনে কর শীতকাল, এখন ড্রাই হতে অনেক বেশি টাইম লাগবে, গরমকালে তাড়াতাড়ি হয়ে যাবে, তো টাইম লাগবে। সেই জন্য যখন তোদের ফাইনালে পরীক্ষা হবে চেষ্টা করবি এইটা প্রথমে করার। ঠিক আছে, তারপর ফিল্টার পেপারটা আনওয়াইন্ড করলাম, ড্রাই হলো, মোটামুটি মিনিট 10 লাগবে, যতক্ষণই টাইম লাগুক। তারপরে আমরা হচ্ছে ফচেটস রিএজেন্ট অ্যাড করব, 2-3 ড্রপস অফ ফচেটস রিএজেন্ট অ্যাড করব। বুঝতে পারলি? কার সাথে অ্যাড করছি? প্রেসিপিটেটটার সাথে। প্রেসিপিটেট যেটাকে ফিল্টার করলাম, ফিল্টার আউট করলাম, সেটার সাথে ফচেটস রিএজেন্ট অ্যাড করব। তাহলে কি কালার পাবো? পেস্তা গ্রিন কালার। পেস্তা গ্রিন কালারটা কিসের কালার? বিলিভার্ডিন। ওকে, বিলিভার্ডিনের কালার। ঠিক আছে, এটা লেখা হয়ে গেছে তো প্রিন্সিপালটা? তাহলে প্রসিডিওরটা যদি ইন শর্ট লিখি, ইউরিন স্যাম্পেলের সাথে আমি BaCl2 অ্যাড করলাম, BaCl2 জেনারেলি ইউরিন স্যাম্পেলে MgSO4টা দেয়াই থাকে, কিন্তু MgSO4 না দেয়া থাকলে প্রেসিপিটেট তো আর আসবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে হোয়াইট প্রেসিপিটেট পড়বে, কিছুক্ষণ ওয়েট করব, wait for some time to dry the precipitate, then add করব হচ্ছে ফচেটস রিএজেন্ট। পিস্তা গ্রিন কালার, যদি পিস্তা গ্রিন কালার পাওয়া যায় তাহলে আমার অবজারভেশন হবে বাইল পিগমেন্ট ইজ প্রেজেন্ট। এটা কিছু ইনফারেন্স। পিস্তা গ্রিনটা ইয়েতে লিখে দিস, অবজারভেশনে লিখে দিস। ঠিক আছে, পিস্তা গ্রিনটা অবজারভেশনে লিখে দিবি, আমি জাস্ট সিরিজ অফ ইভেন্ট কী কী হবে আমি ওটা লিখলাম, বুঝতে পেরেছিস? এটা ইনফারেন্সে আসবে যে বাইল পিগমেন্ট ইজ প্রেজেন্ট, অবজারভেশনে আসবে তোর পিস্তা গ্রিন কালার। আমি কি অবজার্ভ করছি, পিস্তা গ্রিনটা অবজারভেশনে লিখ। হয়ে গেছে লেখা? ঠিক আছে, এবার ফচেটের অল্টারনেট একটা টেস্ট আছে, ওটাও লিখে রাখ যদি জিজ্ঞেস করা হয়। এটা হচ্ছে মেলিনস টেস্ট। ঠিক আছে, জি সাইলেন্ট, জিটা সাইলেন্ট থাকে, মেলিনস টেস্ট।
তো বাইল সল্ট বাইল পিগমেন্ট প্রেজেন্ট আছে আমার ইউরিনে, দেন আমি কি বলবো ডায়াগনোসিস, প্রফেশনাল ডায়াগনোসিস কি বলবো? বাইল সল্ট বাইল পিগমেন্ট প্রেজেন্ট থাকলে কি বলবো? জন্ডিস। জন্ডিস কাকে বলে? জন্ডিস দেখেছিস? বাড়ির কারো হয়েছে জন্ডিস কখনো? কোনোদিন বাড়ির আশেপাশে কোনোদিন দেখেছিস? স্কিন ইয়েলো হয়ে যাবে, বাহ! তুই দেখেছিস কারো স্কিন ইয়েলো হতে? ঠিকই বলেছিস তুই, মুছে দিচ্ছি। ছোট বাচ্চাদের দেখতে হবে, নিউবর্ন বাচ্চাদের জন্ডিস হলে স্কিনটা ইয়েলো হয়, মানে বড় মানুষের অতটা স্কিন ইয়েলো দেখা যায় না, ইউরিনটা ইয়েলোইশ হয়, চোখটা দেখবি মানে খুব ইয়ে হলে চোখের এখানে স্ক্লেরাটা ইয়েলো হয়, ঠিক আছে? বাচ্চাদের দেখতে পাবি খুব একদম নিউবর্ন বা 2-5 দিন 7 দিন 1 সপ্তাহের মধ্যেকার বাচ্চা হলে জন্ডিস হলে দেখবি গোটা বডিটা মোটামুটি হলুদ হয়ে গেছে, দেখলেই বোঝা যায়। তো যদি বলা হয় যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, তাহলে বলবি বাইল সল্ট বাইল পিগমেন্ট ইজ প্রেজেন্ট ইন ইউরিন ডিউ টু অবস্ট্রাকটিভ জন্ডিস, ঠিক আছে? অবস্ট্রাকটিভ জন্ডিস, জন্ডিস অনেক টাইপের হয়, ডিউ টু অবস্ট্রাকটিভ জন্ডিস, ঠিক আছে? এবার অবস্ট্রাকশনটা কেন কোথায় সেটা পরে বলছি, ঠিক আছে? অবস্ট্রাকশনটা কি কারণে হচ্ছে সেটা পরে বলছি। আরবিসি এজেড হয়ে গেলে কি হয়? আরবিসি লাইফ স্প্যান কত? তারপরে কি হয়? একজন বল। হ্যাঁ, স্প্লিনে চলে গিয়ে কি হয়? আচ্ছা, স্প্লিনে চলে যায়, তারপর স্প্লিনিক ম্যাক্রোফাজ সেটাকে এনগাল্প করে নেয়, ঠিক আছে? তাহলে আরবিসি থেকে আমি কি পাচ্ছি? হিম পাচ্ছি আর গ্লোবিন পাচ্ছি, ঠিক আছে? হিম পাচ্ছি, গ্লোবিন পাচ্ছি। গ্লোবিনটা কি অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? তাহলে গ্লোবিন যখন ভাঙছে, গ্লোবিন ভেঙে যে অ্যামাইনো অ্যাসিডগুলো হচ্ছে, এটা আবার চলে যাচ্ছে অ্যামাইনো অ্যাসিড পুলে চলে যাচ্ছে, ঠিক আছে? অ্যামাইনো অ্যাসিড পুলে চলে যাচ্ছে, পরবর্তীকালে আবার কখনো আবার অ্যামাইনো অ্যাসিড লাগলে অ্যামাইনো অ্যাসিড পুল থেকে ওটা সাপ্লাই হবে, ঠিক আছে? কি বলছিস বল। হ্যাঁ, হিমোগ্লোবিন। হ্যাঁ, হিম হবে, আমি এটা হিমোগ্লোবিন লিখেছি, ঠিক আছে? মানে এটা হিম এটা গ্লোবিন, ঠিক আছে? হ্যাঁ, এটা কেন লিখেছি বলছি। ওটা এটা থেকে আমি, এটা তো এখনো ভাঙা হয়নি, এটা থেকে আসবে আয়রন, আসবে আর আসবে প্রোটোপরফাইরিন, ঠিক আছে? এখানে হিম লিখে নে, ঠিক আছে? তাহলে হিম হলো, গ্লোবিন হলো, ঠিক আছে? গ্লোবিনটা ভেঙে অ্যামাইনো অ্যাসিড পুলে চলে গেল, হিমটা থেকে আমি আয়রন পাচ্ছি, প্রোটোপরফাইরিন পাচ্ছি। এই যে আয়রনটা হলো, এই আয়রন থেকে আবার পরবর্তীকালে আরবিসি বা হিম সিনথেসিস হবে, এই আয়রনটাও আমার কাজে লেগে যাবে, এটাও কাজে লেগে যাবে, এটাও কাজে লেগে যাবে, ঠিক আছে? এই প্রোটোপরফাইরিন থেকে আমি পাবো হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন, ঠিক আছে? এইটুকু পাবো প্রোটোপরফাইরিন থেকে। এটা হলো লিভার। আরেকটা বলে রাখি, আনকনজুগেটেড বিলিরুবিন হচ্ছে ওয়াটার ইনসলুবল, ঠিক আছে? কনজুগেটেড বিলিরুবিন হচ্ছে ওয়াটার সলুবল। তাহলে মনে কর যে আরবিসি গুলো আমার 120 ডেজের পরে এমনিই ভেঙে যাবে, সেইগুলো থেকে হবে। কোনো মনে কর আমার হিমোগ্লোবিনোপ্যাথি আছে, মানে থ্যালাসেমিয়া, সিকেল সেল ডিসঅর্ডার, যেসব ক্ষেত্রে, বা কোনো অ্যাবনর্মাল আরবিসি যেগুলো এজের আগেই আমার ভেঙে যাচ্ছে, 90 ডেজ বা 80 ডেজে ভেঙে যাচ্ছে, মানে আরবিসির ডিস্ট্রাকশন হলো, সেখান থেকে আমি প্রোটোপরফাইরিন পাচ্ছি, সেইটা থেকে আমার হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন হচ্ছে, ঠিক আছে? আরবিসি ডিস্ট্রাকশনের ফলে। এবার এই যে আনকনজুগেটেড বিলিরুবিন আমি পাচ্ছি, আনকনজুগেটেড বিলিরুবিনটা ওয়াটার সলুবল নয়, ইনসলুবল। তো ওটা যখন ব্লাডে আসছে, ব্লাডে কি আছে? ব্লাডে অ্যালবুমিন আছে, হ্যাঁ, আরও অনেক রকম প্লাজমা প্রোটিন আছে। আনকনজুগেটেড বিলিরুবিন প্রথমে অ্যালবুমিনের সাথে বাইন্ড করলো, ঠিক আছে? অ্যালবুমিনের সাথে বাইন্ড করলো, বাইন্ড করে অ্যালবুমিনের কাজ হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিনটাকে লিভারে ট্রান্সপোর্ট করা,
লিভারে নিয়ে আসা, ঠিক আছে। লিভারে আনার পর লিভার ওটাকে কি করবে, আনকনজুগেটেড বিলিরুবিনটাকে কনজুগেট করবে ভায়া হচ্ছে ইউডিপি গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ এনজাইম। ঠিক আছে, তাহলে আনকনজুগেটেড বিলিরুবিন থ্রু অ্যালবুমিন transported to liver, then in liver unconjugated bilirubin gets conjugated via UDP glucuronide transferase, ঠিক আছে, হয়েছে বলবো। দেন কনজুগেটেড যে বিলিরুবিনটা থাকলো লিভার এটাকে এক্সক্রিট করবে, লিভার এক্সক্রিট করবে কোথায়, লিভার থেকে আসবে এটা বিলিয়ারি ট্রিতে, এইখানে মনে কর গল ব্লাডার আছে, ঠিক আছে, এটা হলো গল ব্লাডার। তো কনজুগেটেড বিলিরুবিনের ফেট হচ্ছে লিভার থেকে বিলিয়ারি ট্রিতে আসবে, ঠিক আছে। বিলিয়ারি ট্রিতে আসার পর এটা হচ্ছে প্যানক্রিয়াস, বিলিয়ারি ট্রিতে আসবে, বিলিয়ারি ট্রিতে আসার বিলিয়ারি ট্রি দিয়ে এটা এখানে চলে আসবে, এখানে আসার পর এটা তোর হচ্ছে বিভিন্ন মাইক্রো এনজাইমের দ্বারা, মাইক্রো অর্গানিজমের দ্বারা এটার প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পর এইটার একটা পোর্শন চলে যাবে ইউরিনে, ঠিক আছে। ইউরোবিলিনোজেন ফর্ম করবে, ইউরোবিলিনোজেনের জন্য আমাদের ইউরিনের কালারটা ইয়েলো হয়, আবার এইটার একটা পোর্শন চলে যাবে স্টুলে, সেটা হয়ে যাবে স্টার্কোবিলিনোজেন, যার জন্য স্টুলের কালারটা আমাদের যে ইয়েলো কালারটা হয় সেটার জন্য হয়, ঠিক আছে। এবার এখানে প্রবলেমটা হতে পারে যেটা বললাম অবস্ট্রাকটিভ জন্ডিস, এইটা হচ্ছে রাইট হেপাটিক, এটা লেফট হেপাটিক ডাক্ট, এটা বাইল ডাক্ট, দুটো মিলে এইখানে যদি কোনো অবস্ট্রাকশান হয়, কি অবস্ট্রাকশান হতে পারে, স্টোন হতে পারে, ওয়ার্ম হতে পারে, আবার এই যে প্যানক্রিয়াস আছে এর হেডে একটা, হেড অফ প্যানক্রিয়াসে একটা কার্সিনোমা হয়, কার্সিনোমা হেড অফ প্যানক্রিয়াস বলা হয়। এইখানে মানে এখানে কিছু যদি হয়, লিভার যেটাকে এক্সক্রিট করছে এই এক্সক্রিশনটা হচ্ছে না মনে কর, ঠিক আছে, তাহলে বাইলটা এখানে আসবে না। বাইলটা যদি লিভারের বাইরে এই বিলিয়ারি ট্রি দিয়ে না আসে, দেন বাইলটা যাবে কোথায়, বাইলটা চলে যাবে সিস্টেমিক সার্কুলেশনে, সিস্টেমিক সার্কুলেশনে চলে যাওয়ার পর ব্লাডে চলে যাবে, ব্লাড থেকে ইউরিনে চলে যাবে, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে পুরো বিলিরুবিনটাই আমার হচ্ছে ইউরিনে মিশে যাবে, ঠিক আছে। তাহলে কি হবে, এই যে স্টুল কালার যেটা পাচ্ছে, মানে স্টুল তার স্টুল কালার হবে না, স্টুলটা পেল কালার হবে, পুরোটা ইউরিনে হয়ে যাবে, তাহলে আমার ডার্ক কালার ইউরিন হবে আর স্টুলের কালারটা পেল হবে যদি এখানে অবস্ট্রাকশন হয়, ঠিক আছে। মনে কর আমার ইউরিনের কালার, ইউরিনে তো নর্মাল কালার হয়, স্টুলটা হচ্ছে আমার ইয়েলোইশ হয়, কিন্তু এখানে যখন অবস্ট্রাকশন থাকবে তখন পুরো বিলিরুবিনটাই আমার সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে ব্লাডে চলে যাবে, তখন ডার্ক কালার ইয়েলো বা রেডিশ ইয়েলো টাইপের আমার ইউরিন হবে, আর স্টুলের কালারটা কি হবে, পেল কালার হবে নর্মাল, কারণ স্টুলের জন্য এখানে ও কোনো বিলিরুবিন পাচ্ছে না, ঠিক আছে। ঠিক আছে, আবার বলছি, এটা একবারে বুঝতে পারবি না। তো এই যে পোর্শনটা লিভারের আগের পোর্শনটাকে বলা যেতে পারে প্রি হেপাটিক, ঠিক আছে। এইটা হচ্ছে প্রি হেপাটিক, লিভার পোর্শনটা হচ্ছে হেপাটিক, আর লিভারের পরে যে পোর্শনটা এটা হচ্ছে পোস্ট হেপাটিক। ফিজিওলজিতে জন্ডিস পড়ানো হয়েছে নাকি?
তো এইটা হচ্ছে নর্মালি হওয়া উচিত। এবার কি কি প্রবলেম হয়, একটা হচ্ছে মনে কর আনকনজুগেটেড বিলিরুবিন, আমার কিছু বলবি? একটা হচ্ছে মনে কর বডির যে আমার মনে কর হিমোগ্লোবিনোপ্যাথি আছে, থ্যালাসেমিয়া, G6PD ডেফিসিয়েন্সি, সিকেল সেল ডিসঅর্ডার, তাহলে কি হয় ওইগুলোর ক্ষেত্রে আরবিসি তো বেশি দিন বাঁচে না, অ্যাবনর্মাল আরবিসি। তাহলে নর্মাল একটা মানুষের যত আনকনজুগেট বিলিরুবিন হওয়ার কথা, মনে কর এই যে ইউডিপি গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ আছে, ও মনে কর সাপোজ যে 100 ইউনিট আনকনজুগেটেড বিলিরুবিনকেও কনজুগেশন করতে পারে, আমার হয়ও মনে কর 110 120 ইউনিট। এবার এইখানে যদি মনে কর আমার বডিতে আরবিসি বেশি বেশি করে ডিস্ট্রাকশান হচ্ছে, 200 ইউনিট হচ্ছে, তাহলে আমার বডিতে আনকনজুগেটেড বিলিরুবিন তো বাড়বে, বাড়বে তো, তাহলে আনকনজুগেটেড বিলিরুবিন বাড়বে। তাহলে হাইপার বিলিরুবিনেমিয়া মানে বিলিরুবিন বাড়ছে, এটা দুরকম হতে পারে, একটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন বাড়তে পারে, একটা হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন বাড়তে পারে। ঠিক আছে, এখন আমরা আনকনজুগেটেডে আছি। এবার আনকনজুগেশন বাড়লে কি হবে, প্রবলেমটা হবে আমার প্রি হেপাটিক লেভেলে, কারণ লিভারে এসে আমার কনজুগেশন হয়ে যাওয়ার কথা, তাই তো? তাহলে আনকনজুগেটেড বিলিরুবিন যদি হয়, তাহলে আরবিসি ডিস্ট্রাকশন হয়তো বেশি হচ্ছে, তার কারণ হতে পারে অ্যাবনর্মাল আরবিসি। ঠিক আছে, এইবার দ্বিতীয় প্রবলেম হচ্ছে আমার লিভারে আসছে, এবার এই যে এনজাইমটা, এরা হচ্ছে রেট লিমিটিং এনজাইম। রেট লিমিটিং এনজাইম মানে ওর যে ক্যাপাসিটি আছে সেটা একটা ফিক্স, যেটা বললাম ওর ক্যাপাসিটি ফিক্স। এবার ওকে যদি বেশি বেশি আমি আনকনজুগেটেড বিলিরুবিন দিই, তাহলে ও কিন্তু সেগুলোকে কনজুগেট করতে পারবে না, তখন আমার আনকনজুগেটেড বিলিরুবিন বেশি থাকবে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে লিভারের মনে কর লিভারে কনজুগেশন হলো না, এই যে এনজাইমটা আছে এনজাইমটা মনে কর কাজ করতে পারছে না। আমার যদি কোনো মেজর লিভার ডিজিজ হয়, মনে কর সিরোসিস, সিরোসিস অফ লিভার, অ্যালকোহল খেলেও সিরোসিস অফ লিভার হয়, লিভারের অন্য কোনো কারণেও সিরোসিস অফ লিভার হয়, বা মনে কর হেপাটাইটিস হলো। তো আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন, তো একটা অর্গ্যানে যখন ইনফ্লামেশন হচ্ছে তার নর্মাল কাজটা সাফার করছে, লিভার তার নর্মাল কাজ করতে পারছে না। তো এই যে নর্মাল ফাংশান মনে কর লিভারের কনজুগেশন এনজাইমগুলো কাজ করবে, লিভারের সিনথেসিস ফাংশান আছে, ঠিক আছে, লিভারটা কাজই করতে পারছে না, তাই লিভার সেই সময় কনজুগেট করতে পারবে না। তাহলে আমার হিমোগ্লোবিন লেভেলে কোনো প্রবলেম নেই, আরবিসি ভেঙে যেগুলো আনকনজুগেটেড বিলিরুবিন আসছে, বাট লিভারে মনে কর হেপাটাইটিস হয়েছে, তাই লিভার কনজুগেট করতে পারছে না, তখন লিভার কি করবে, তাহলে দুটো হতে পারে, আনকনজুগেটেড বিলিরুবিনটা আমার বাড়ছে, বা যেগুলো লিভারে আসছে আনকনজুগেটেড অবস্থায় সেটা আমার লিভার থেকে ব্লাডে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সমস্যা কী কী হতে পারে, এক হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন বাড়ছে, দুই হচ্ছে আমার কনজুগেশন হচ্ছে না, কনজুগেশন মনে কর লেস হচ্ছে। দ্বিতীয় আর একটা হতে পারে, তৃতীয়, সেটা হচ্ছে যে এই বিলিয়ারি ট্রিতে অবস্ট্রাকশন, যার জন্য আনকনজুগেটেড বিলিরুবিন আসলো ঠিক আছে, সব লিভারে কনজুগেশন হলো সেটাও ঠিক আছে, বাট লিভারে কনজুগেশন হওয়ার পর এই যে এক্সক্রিশন হবে, এক্সক্রিট হতে পারছে না, এইখানে অবস্ট্রাকশন আছে, তখন ও আবার ব্যাক চ্যানেল দিয়ে গিয়ে আবার ব্লাডে মিশে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোদের একদম প্রথম লেভেলে তিনটে জায়গায় তিনটে প্রবলেম মোটামুটি বুঝে রাখ, যে এখানে হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন বেশি হচ্ছে, ঠিক আছে, এইখানে হচ্ছে কনজুগেশনের প্রবলেম লিভারে হচ্ছে, ঠিক আছে, এইখানে হচ্ছে অবস্ট্রাকশন হচ্ছে, যার জন্য লিভারটা বিলিয়ারি ট্রিতে আসতে পারছে না। ঠিক আছে, বিলিয়ারি ট্রিতে না আসতে পেরে কী করছে, এটা আবার সিস্টেমিক সার্কুলেশন দিয়ে ইউরিনে চলে যাচ্ছে। ঠিক আছে।